ভাই এত মেরেছি তারপরে মুখ থেকে একটা কথা বের করেনি। ভাই আমার মনে হয় সত্যি লোকটা কথা বলতে পারে না। ছেলেটির কথা শুনে হাসিল অর্ধমিত লোকটির সামনে হাঁটু ভাঁজ করে বসে ছেলেটির উদ্দেশ্যে বলে। Give me the hammer. হাসিলের হুকুম পাওয়ার সাথে সাথে ছেলেটি হামারটি হাসিলের হাতে দেওয়ার সাথে সাথেই মাটিতে পড়ে থাকা লোকটির হাত শক্ত করে মাটিতে চেপে ধরে। একের পর এক আঘাত করতে থাকে হাতের বৃষ্টি। লোকটি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আকস্মিকভাবে ও মাগো বলে চিৎকার করে ওঠে। লোকটির চিৎকারে সেখানে উপস্থিত সকলে তৎক্ষণাৎ অবাক নেত্র তাক করে লোকটির পানে। কারণ মূলত তারা এতক্ষণ যাবৎ যাকে বাকশক্তিহীন ভেবেছে সে হঠাৎই তার জবান খুলেছে। বিষয়টি হাস্যকর নয় কি? অবশ্যই বিষয়টি হাস্যকর। ওই যে কথায় আছে না, বাপেরও বাপ আছে, ঠিক তেমনই এতক্ষণ যাবৎ তারা যা যা করতে না পেরেছে তা করে দেখিয়েছে তাসওয়ার আবরার হাজল নামক পুরুষটি। তাই বলা শ্রেয়, শুধু শুধু তাকে দ্য লিডার অফ মাফিয়া আখ্যায়িত করা হয় না। লোকটির জবান খুলতেই হাসিল নিজ মুখে কুটিলতার হাসির ব্রেকা ফুটিয়ে তুলে গড়িয়ে উঠিয়ে প্রশ্ন করল। Tell me, who are you? Who said you made an accident in my car? Who sent you to kill me? হাসিলের সিংহের ন্যায় গর্জনে কেঁপে ওঠে লোকটি। ভয়ের তো কাপা কাপা কণ্ঠে বলল। বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে যেন আমার ট্রাকের ব্রেক ফেল হয়ে যায়, তাই আমি নিয়ন্ত্রণ হারিয়ে আপনার গাড়িতে গিয়ে ধাক্কা লাগে। আমি ইচ্ছা করিনি। বিশ্বাস করুন, কেউ আমাকে পাঠায়নি আপনাকে মারতে। সব কিছুর একটা অ্যাক্সিডেন্ট মাত্র। আমাকে ছেড়ে দিন। আমি ওয়াদা করছি এরকম ভুল আর দ্বিতীয়বারও হবে না, স্যার। লোকটির করা প্রত্যুত্তরে হাসিল উচ্চস্বরে হেসে ওঠে। সেখানে উপস্থিত একটি ছেলেকে উদ্দেশ্য করে বলল। রকি, ট্রাকটি কি ব্রেক ফেল করেছিল? হাসিলের করা প্রশ্নের প্রত্যুত্তরে রকি নামের ছেলেটি বলল, না ভাই, আমরা ভালো করে চেক করেছি, সেখান থেকে বুঝেছি ব্রেকে কোনো সমস্যা ছিল না। হাসিলের করা প্রশ্নের প্রত্যুত্তরে রকি নামের ছেলেটি বলল। রকির প্রত্যুত্তরে মাটিতে পড়ে থাকা লোকটি প্রচণ্ড ভয়ে আমতা আমতা শুরু করে। তখনই হাসিল গর্জে উঠে আবার প্রশ্ন করে। এখনো সময় আছে, বলে দে কে পাঠিয়েছে তোকে। হাসিলের ভয়ঙ্কর গর্জনেও লোকটির নীরবতাকেই সন্ধি করে। লোকটির এহেন দুঃসাহসিকতায় হাসিল উচ্চ শব্দে হেসে উঠে বলে। প্রভু ভক্তি, গ্রেট, বাট ইউ নো হোয়াট, আমি জানি কি করে তোদের মতো ভক্তদের মুখ থেকে কথা বের করতে হয়। বলেই হাসিল রকিকে উদ্দেশ্য করে নিজ হাত বাড়িয়ে বলে। নোজ প্লায়ার্স। হাসিলের কথা শেষ হওয়ার সাথে সাথেই ছেলেটি হাসিলের হাতে নোজ প্লাস এগিয়ে দেয়। হাসিলের হাতে নোজ প্লাস পরিলক্ষিত করে সাব্বির চমকিত হয়ে ভাবতে থাকে এটা দিয়ে কী হবে। সাব্বিরের ভাবনার মাঝেই নিজ কর্ণকুহরে প্রতিধ্বনিত হয় বীভৎস এক চিৎকার। সেদিকটায় তাকাতেই সাব্বিরের অক্ষিযুগল নিজ কোটর হতে বেরিয়ে যাওয়ার উপক্রম। চক্ষু দুটি মার্বেলের ন্যায় অবাকতার বড় আকার ধারণ করেছে। হাসিল নিজ হাতে প্লাস নিয়ে মাটিতে পড়ে থাকা লোকটির এক হাতের সবগুলো নখ এক এক করে টেনে তুলছে আর শান্ত কণ্ঠে প্রশ্ন করছে। টেল মি, হু ইজ ইয়োর বস? এই মুহূর্তে হাসিলের মুখমণ্ডল কারোর দৃষ্টিতে পরিলক্ষিত হলেও কেউ বলতে পারবে না হাসিল কি ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। সাব্বিরের চিন্তার মাঝেই লোকটি চিৎকার করে কান্নারত কণ্ঠে বলতে থাকে। আমাকে মাফ করে দিন। বিশ্বাস করুন, আমাকে কেউ পাঠায়নি। লোকটির বলা কথায় হাসিল ভয়ঙ্করভাবে ক্রোধান্বিত হয়ে নিজের এক হাতে লোকটির মাথার চুল শক্তভাবে মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলে। তোকে মাফ করে দেব? হ্যাঁ রে, এই তাসওয়ার আবরার হাসিলের শরীরে বিন্দু পরিমাণ আঘাত লাগলেও তো সে কাউকে ছাড়ে না। আর সেখানে তুই তো আমার রুহুতে আঘাত এনেছিলি। তাহলে বল কি করে তোকে ছেড়ে দিই? ছেড়ে দেয়া তো দূরের কথা, এক সেকেন্ডের জন্য আমি তোকে শান্তিতে থাকতে দিব না। বাট আই সোয়ার, যদি তুই বলে দিস কে তোর বস, তাহলে আমি তোকে বেশি কষ্ট না দিয়ে মুক্তি দিয়ে দেব। হাসিলের গর্জনেও লোকটির নিজ মৌনব্রতে অটল থাকে। এমত অবস্থায় হাসিল মুখে কুটিল হাসির রেখা টেনে বলে, নট ব্যাড। বলেই উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে।
একে এতটাই টর্চার কর যাতে সহ্য করতে না পেরে সবকিছু বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর অবশ্যই খেয়াল রাখবি এত সহজে যেন এর মৃত্যু না ঘটে। বলেই হাসিল বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বির ও হাসিলের পিছু পিছু যেতে যেতে হাসিলের পাড়ে চেয়ে থেকে চিন্তা করে। হাসিল, আমি জানি না তোর এই উন্মাদনা ঠিক কতটা যুক্তিযুক্ত, কিন্তু আমার ভয় হয় উন্মাদনার জন্যই না তুই জাদুয়াকে হারিয়ে ফেলিস। হাসিলের গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। ফিরতে ফিরতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে। হাসিল গাড়ির মধ্যেই অবস্থান করে সাব্বিরের উদ্দেশ্যে কণ্ঠনালী ছেড়ে গম্ভীরভাবে শোধায়। সাব্বির, কাল প্রভাত হতেই আমার ফ্ল্যাটে কাজে নিয়ে উপস্থিত থাকবি। হাসিলের বলা ধ্বনি সাব্বিরের কর্ণকুহরে পৌঁছতেই অবিশ্বাসের ন্যায় নিজ কর্ণগহ্বরে কনিষ্ঠ আঙুল দ্বারা ভালোভাবে খুঁচিয়ে হাসিলের দিকে নিজ কর্ণ ঝুঁকিয়ে সাব্বির বলে ওঠে। কি বলেছিলি আবার বলতো? আমি মনে হয় কিছু ভুল শুনেছি। সাব্বিরের এহেন আচরণে হাসিল বিরক্ত হয়ে ফের শোধায়। তুই ভুল শুনিসনি, আমি তোকে কাজে নিয়ে উপস্থিত থাকতে বলেছি আমার ফ্ল্যাটে। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির অবাকের সপ্তম আসমানে পৌঁছে প্রশ্ন করে। কেন? বিয়ে করব। নির্বিঘ্ন প্রত্যুত্তর হাসিলের। হাসিলের জবাবে সাব্বির সপ্তম আসমান থেকে টুপ করে নিচে পড়ে গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে। ভাই, তোর এই মুহূর্তে কাজই না, ডক্টরের প্রয়োজন। চল ডক্টরের কাছে যাই। হোয়াট রাবিশ, কি বলতে যাচ্ছিস তুই? হাসিলের প্রশ্নে সাব্বির তড়িৎ গতিতে গাড়ি থেকে বের হয়ে ঘুরে ঘুরে হাসিলকে নিজেকে দেখিয়ে বলে। দেখ, ভালো করে দেখ, আমি একজন পুরুষ। কোন অ্যাঙ্গেলে দিয়ে আমাকে মহিলা লাগে না? তাহলে কি করে তুই আমাকে বিয়ে করবি? তাই আমার মনে হচ্ছে তোর মাথার নাট বল্টু কোনো সমস্যা হয়েছে। সাব্বিরের প্রত্যুত্তরে হাসিল হনহনিয়ে গাড়ি থেকে বের হয়ে সাব্বিরের পশ্চাৎ দেশ বরাবর সজোরে এক লাথি বসিয়ে দেয়। হাসিলের লাথ খেয়ে সাব্বির নিজ পশ্চাৎ দেশে হাত ডলতে ডলতে বলে। মারলি কেন? সাব্বিরের প্রশ্নে হাসিল তেতে উঠে বলে। সত্যি করে বলতো, তোর ব্রেইন মাথায় আছে নাকি হাঁটুতে নিয়ে ঘুরিস? ইডিয়েট, আমি তোকে বিয়ে করতে যাব কেন? তাহলে? আমি কাল জাদুয়াকে বিয়ে করছি। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির অবাক হয়ে বলে। আমি এটা শুনে অনেক খুশি হয়েছি। ফাইনালি তুই নিজের জীবনে কাউকে সামিল করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিস। কিন্তু নিজের ফ্ল্যাটে কেন বিয়ে করবি? সবার সামনে নয় কেন? সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত হয়ে বলল। সাব্বির, আমি কৈফিয়ত দেয়া পছন্দ করি না, সেটা তুই খুব ভালো করে জানিস। তাই যেটা করতে বলেছি তুই শুধু সেটা কর। বলেই হাসিল পা বাড়ায় সুলতানা ভিলার উদ্দেশ্যে। তখনই বিপরীত দিক থেকে সাব্বির আবার বলে ওঠে। ঠিক আছে, আমি তোকে আর কোনো প্রশ্ন করব না। শুধু এটুকু বল, তোর বিয়ের সিদ্ধান্তে ব্যবহারে জাদুয়া জানতো তো? না। ভাবলেশীনভাবে প্রত্যুত্তর করে হাসিল। হাসিলের প্রত্যুত্তরে সাব্বির চিন্তিত হয়ে বলে। হাসিল, তুই জাদুর অনুমতি ছাড়া কি করে ওকে জোর করে বিয়ে করতে পারিস? কে বলেছে তোকে আমি ওকে জোর করে বিয়ে করব? ও কোনো প্রকার জোরাজুরি ছাড়া স্বইচ্ছায় আমাকে বিয়ে করবে। আফটার অল মিসেস খানকে যে আমার হারাতে হবে। হাসিলের বলা প্রতিটি বাণী সাব্বিরের মস্তিষ্ক বরাবর গিয়ে আঘাত ঠিকই হানছে, কিন্তু বোধগম্য কিছুই হচ্ছে না। অবচেন্নে শুধু ফ্যাল ফেলিয়ে তাকিয়ে আছে সাব্বির হাসিলের পানে। সাব্বিরের এহেন হালাত দেখে হাসিল গম্ভীর কণ্ঠে বলল। তোর ওই গোবরওয়ালা মাথায় বেশি চাপ প্রয়োগ না করে যা করতে বলেছি তাই করিস। বলেই হাসিল চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। সাব্বির হতবিহ্বলের ন্যায় খানিকক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজ গন্তব্যে। রাত্রি প্রায় অনেকটাই গড়িয়েছে, যার দরুন সুলতানা ভিলার প্রত্যেকটি প্রাণীর বিচরণ চলছে নিদ্রাদের রাজ্যে। স্নিগ্ধ এই গভীর রজনীতে নিদ্রাদের আনাগোনা নেই আজ জাদুয়ার অক্ষিদয়ে। কারণ হিসেবে মূলত দায়ী করা যায় অপরাহ্নের ঘুমকে আর তার ওই ছোট্ট মস্তিষ্কে বিচরণকারী চিন্তাকে। আজকে ঘটে যাওয়া ঘটনাগুলো জাদুয়ার চেয়েও নিজ মস্তিষ্ক থেকে বের করতে কোনো মতেই সক্ষম হচ্ছে না। বারংবার তার নেত্রে পরিস্ফুটিত হচ্ছে হাসিলের করা অযাচিত স্পর্শগুলো। এই প্রথম কোনো পুরুষ জাদুয়াকে আগলে নিয়েছে তার বক্ষপিঞ্জরে। এই প্রথম কোনো পুরুষ ছুঁয়ে দিয়েছে জাদুয়াকে। কিন্তু এটা তো পাপ, ঘোর অপরাধ। পরপুরুষের ছোঁয়াতে কি অপবিত্র হয়ে যায়নি জাদুয়া?
তারও তো এখন অঝরে অশ্রু বিসর্জন দেওয়ার কথা, কিন্তু সেখানেও দিয়েছে না। কেন ওই তিক্ত পুরুষের স্পর্শগুলোতে কোনো অপবিত্রতা খুঁজে পাচ্ছে না জাদুয়া? কেন জাদুয়ার ওই নির্দয় পুরুষের বক্ষে নিজেকে সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছে? কেন মনে হয়েছিল এই পুরুষটি জাদুয়ার রক্ষা কবচ? এই সকল চিন্তাভাবনার দরুন নিদ্রাদের সাথে সন্ধি করতে পারছে না জাদুয়া। যদিও তারা সবাই ঠিক করেছিল সোহানার বিয়ের আগ অবধি সকলে একসাথে ঘুমাবে, কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার দরুন সকলের অবস্থান নিজ নিজ কক্ষে। নির্ঘুম জাদুয়া কোনো মতেই নিদ্রাদের সাথে সাক্ষাৎ করতে না পেরে মঞ্জিল হিসেবে ঠিক করে স্নেহার কক্ষ। উদ্দেশ্য অনুযায়ী জাদুয়া নিজ কক্ষ হতে বের হতেই অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে যায় কারো সাথে। মুখ তুলে তাকাতেই নেত্রে পরিস্ফুটিত হয় ভ্রুকুটি করে তাকিয়ে থাকা গুমরমোহ হাসিলকে, যার দর্শন পাওয়ার সাথে সাথে ভয়ে নিজ আকিদয় নুইয়ে নেয় জাদুয়া। আমতা আমতা করে বলে ওঠে, সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। ইডিয়েট, চোখ কি হাতে নিয়ে ঘোরো? এভাবে চললে তো তোমার জন্য কেউ শান্তিতে হাঁটতেও পারবে না। গম্ভীর কণ্ঠে বলল হাসিল। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয় পেয়ে সিটিয়ে গিয়ে মনে মনে আওড়ায়, কিন্তু আমি তো এখনো হাঁটা শুরুই করিনি। আমি তো দরজা দিয়ে বের হতে যাচ্ছিলাম। উনি তো আমার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কথাটি মনে মনে আওড়াতেই জাদুয়ার মনে একটি প্রশ্ন উকি দিল। আচ্ছা, এটা তো আমার রুমের দরজা। উনি এখানে কি করছেন? উনি কি ভুলে এখানে চলে এসেছেন? তাহলে ওনারও ভুল হয় তবে। মনে মনে কথাটি চিন্তা করে যখনই জাদুয়া বলতে যাবে আপনি ভুল রুমে চলে এসেছেন, তখনই জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয় হাসিলের বীভৎস ক্ষত হওয়া হাতটি। আতঙ্কিত হয়ে জাদুয়া হাসিলের হাতটি ধরে বলে ওঠে, বলেই জাদুয়া হাসিলের দিকে তাকাতেই হাসিলকে ভ্রুকুচকে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া হাসিলের হাতটি ছেড়ে দিয়ে ভীতু কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি ভাইয়া। জাদুয়ার এহেন আচরণে হাসিল বিরক্ত হয়ে বলল, কি বললে? সরি কি? না, এর আগে সরি বলার আগে কি লাগানোর কথা বলেছিলে? হাতে মেডিসিন কেন লাগাননি? এটা। শান্ত কণ্ঠে বলল হাসিল। জাদুয়াকে একবার ভালো মতো পরখ করে হাসিল নিজ মুখে একটি বাঁকা হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, আচ্ছা বলো তো, আমার হাতের এই হালত কেন হয়েছে? হাসিলের প্রশ্নে জাদুয়া কিছুক্ষণ চুপ থেকে ভয়ে ভয়ে বলল, হাতে মেডিসিন কেন লাগাননি? গাড়ির জানালার কাছে আঘাত করার জন্য। অ্যাবসলিউটলি কারেক্ট। কার জন্য আঘাত করেছি? আমার জন্য। তাহলে কার জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে? আমার জন্য। সো আমার হাতে মেডিসিন কে লাগাবে? আমি। কথাটি বলেই জাদুয়া চমকিত নয়নে তাকালো হাসিলের পানে। নিজের অজান্তে এটা কি বলে ফেলল জাদুয়া? তখনই হাসিল গম্ভীর স্বরে আবার বলল, তাহলে লাগিয়ে দাও মেডিসিন। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ভয়ে ভয়ে বলল, আমি কি করে আপনাকে মেডিসিন লাগিয়ে দিব? আমি পারবো। সম্পূর্ণ কথার বলার পূর্বে হাসিল নিজ গম্ভীর স্বরে বলল, কাম উইথ মি। বলেই হাসিল পদচারণ ফেলে নিজ কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। তখনও জাদুয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই একই জায়গায়। সে বুঝতে পারছে না এখন তার কী করা উচিত। জাদুয়াকে এভাবে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠে হাসিল আবার বলল, আই সেড কাম উইথ মি। হাসিলের এহেন গর্জনে জাদুয়া ভয়ে দিক বেদিক শূন্য হয়ে নিজ পদযুগল চালায় হাসিলের সাথে তার কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। ভয়ে ভয়ে হাসিলের কক্ষে প্রবেশ করতেই জাদুয়ার চক্ষু চরকগাছ হয়ে যায়, কারণ মূলত হাসিলের কক্ষের সৌন্দর্যতা সুলতানা ভিলার সকল কক্ষ হতে হাসিলের কক্ষটি সম্পূর্ণই ভিন্ন। জাদুয়া মুগ্ধ নেত্রে কক্ষটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তখনই হাসিল বলে ওঠে, ওখানে বাঁ পাশের ড্রয়ারে। হাসিলের কণ্ঠ কর্ণকুহুরে পৌঁছতেই নিজ মুগ্ধতার রেশ কাটিয়ে তাকিয়ে থাকে হাসিলের দিকে। সে মূলত বুঝতেই সক্ষম হচ্ছে না হাসিল ঠিক কিসের কথা বলছে। তখনই হাসিল আবার বলল, ফার্স্ট এইড বক্স ওখানে। এবার জাদুয়া বুঝতে পেরে হাসিলের দেখানো স্থান থেকে ফার্স্ট এড বক্সটি নিয়ে হাসিলের সম্মুখে এসে দাঁড়ায়। হাসিল জাদুয়াকে নিজ খাটে বসিয়ে একটি চেয়ার টেনে নিজেও জাদুয়ার সম্মুখে বসে নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার দিকে। হাসিলকে হাত বাড়াতে দেখে জাদুয়ার নেত্র তুলে তাকায় হাসিলের দিকে। তাকাতেই নয়নে নয়ন মিলিত হয় অস্থিরতায় ঘিরে থাকা দুটি চিত্তের। সঙ্গে সঙ্গে জাদুয়া নেত্র নামিয়ে ফেলে। কেমন যেন অস্থির লাগছে তার। তখনই হাসিল বলে ওঠে,
কি হলো, মেডিসিন লাগাবে না? হাসিলের বাণী কর্ণে প্রতিধ্বনিত হতেই জাদুয়ার নিজ অস্থিরতা কাটিয়ে কাঁপা কাঁপা হাতে হাসিলের হাতটি নিয়ে নেয় নিজের হাতের অন্তরালে। জাদুয়ার হাতের ছোঁয়া নিজ হাতে অনুভূত হতেই কেমন অদ্ভুত কম্পনের সৃষ্টি হয় হাসিলের সর্বাঙ্গে। ফলস্বরূপ কেঁপে ওঠে জাদুয়ার হাতের অন্তরালে থাকা হাতটি। হাসিলের হাতের কম্পন জাদুয়া পরিলক্ষিত করতেই বলে ওঠে, সরি, আপনি বোধহয় ব্যথা পাচ্ছেন। আমি হালকা হাতে ধরছি। হাসিল কি আদৌ শুনল সে বাণী? সে তো মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার সামনে থাকা সদ্য কলি থেকে ফুটে ওঠা স্নিগ্ধ মোহনীয় ফুলটির দিকে। জাদুয়া নরম হাতে মেডিসিন লাগানোর সময় হাসিলের ক্ষতবিক্ষত হওয়া হাতটি দৃষ্টিতে পরিলক্ষিত হতেই কোমল মনের অধিকারিণীর নয়ন হতে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুকণা। ঘোরে বিভোর মোহিত হাসিল জাদুয়ার অশ্রুসিক্ত নয়ন দেখে বশীভূতর ন্যায় নিজ হাত বাড়িয়ে দেয় জাদুয়ার অশ্রু গড়িয়ে পড়া আদলে। নিজ আদলে শক্ত হাতের ছোঁয়া পেতেই অশ্রুসিক্ত নয়ন তুলে তাকায় শক্ত হাতের মালিকের পানে। ফের নয়নে নয়ন মেলে ফলস্বরূপ মোহগ্রস্তের ন্যায় হাসিল মনে মনে বলে ওঠে, ও হে মায়াবতী কন্যা, তোর নয়ন হতে কেন বাড়ছে অশ্রুর বন্যা? কি দেখছিস তুই ওই দুটি কাজল রাঙা হরিণী চোখে? বিষাক্ত প্রণয়ের আসক্তি ছাড়িয়েছিস তুই এই হৃদয়হীনের বুকে। যত দেখি তত ভাবি কি আছে তাহাতে, কেন কম্পন অনুভূত হয় তার ওই অবুঝ চাহনিতে। পবিত্র তুই, সন্ধ্যা প্রদীপ তুই, স্নিগ্ধতায় ভরা তোর সর্বকায়া। হায় আফসোস, তোর স্নিগ্ধ পবিত্রতায় পড়েছে এক হিংস্র হৃদয়হীনের ছায়া। মানুষ মহাব্বতে পড়লে কবি হয়ে যায়, কথাটি বোধহয় সত্য। কি বিশ্বাস হচ্ছে না? আরে আপনাদের সামনে জলজ্যান্ত উদাহরণ হিসেবে রয়েছে তাসওয়ার আবরার হাসিল নামের এই তিক্তভাষী পুরুষটি। ভাবা যায় প্রণয়ের অনলে দগ্ধ হয়ে এই মরুভূমির ন্যায় কাঠখোট্টা অনুভূতিহীন পুরুষটিও নিজের অজান্তে গেয়ে উঠবে শায়েরি। মোহ মায়া সে তো ভালোবাসারই একটি অংশবিশেষ। এই মানবকুল জানেন মোহিত হয় কার উপর? তার উপর মহাব্বত জন্ম নেয় যার উপর। এই মহাব্বত শক্তপোক্ত ধৈর্যশীল হৃদয়হীন পুরুষটিকেও নিয়ন্ত্রণহীন বেসামাল করে দিতে পারে মুহূর্তেই। নেশার ঘরে বোধ হয়ে থাকা মানবের ন্যায় হাসিল নিজ হাতের বৃদ্ধা আঙুলের স্পর্শে জাদুয়ার আদলে থাকা অশ্রুকণাগুলোকে মুছে দেয়। জাদুয়া হাসিলের এহেন রূপে চমকিত হয়ে থমকে গিয়ে গভীর নেত্র তাক করে হাসিলের দৃষ্টিতে, যেথায় আজ ক্রোধের কোনো বহির্ভাব প্রকাশ হচ্ছে না, বরং কেমন অস্থিরতা, মুগ্ধতা, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পরিলক্ষিত হচ্ছে এই সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টিতে। জাদুয়ার সঙ্গে সঙ্গে নুইয়ে নেয় নিজ আঁখি যুগল। কেমন সূক্ষ্ম ভয় অনুভূত হচ্ছে তার পক্ষে ওই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে নিজ নেত্রে ধরে রাখতে। হাসিলের এহেন অদ্ভুত আচরণের কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কেন এই অদ্ভুত চাহনিতে তাকিয়ে আছে হাসিল জাদুয়ার দিকে? এ সকল বাণী নিজ মনে আউড়িয়ে জাদুয়া ভয়ে ভয়ে কেঁপে ওঠা হাতে দ্রুত হাসিলের হাত ব্যান্ডেজ করতে মনোনিবেশ করে। কিন্তু হাসিল সে তো মোহগ্রস্তের ন্যায় নিজ হাতে জাদুয়ার আদল ছুঁয়ে রেখে এক ধ্যানে দৃষ্টি নিবেশ করে আছে জাদুয়ার স্নিগ্ধ মুখশ্রীতে। জাদুয়ার নিজ কাজ সম্পূর্ণ করে হাসিলের হাত থেকে নিজ মুখের আদল ছাড়িয়ে দ্রুত পায়ে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পেছন থেকে একটি শক্ত হাতের মালিক টেনে ধরে কোমল হাতের অধিকারিণীকে। নিজ হাতে টান অনুভব হতেই ভয়ে জাদুয়ার কলিজা শুকিয়ে যাওয়ার উপক্রম। নিবু নিবু ভয়ার্ত নেত্রে পেছন ঘুরে তাকায় জাদুয়া। শক্তপোক্ত হাতের মালিকের দিকে আবারও ধুক করে উঠল জাদুয়ার বক্ষ পিঞ্জর। কি দেখছে মানুষটি অমন করে? চিন্তাগুলো নিজ মস্তিষ্কে আওড়ায় জাদুয়া। তখনই হাসিল ধীর পদে এগিয়ে যায় জাদুয়ার অতি নিকটে। ফলস্বরূপ হাসিলের উষ্ণ নিঃশ্বাস এসে আশ্রে পড়ে জাদুয়ার ছোট্ট মুখশ্রীতে। ভয়ে ভয়ে জাদুয়া শুকনো কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আপনি এত কাছে আসছেন কেন? আমাকে ছাড়ুন, আমি যাব। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মুখশ্রীটি উপরে তুলে শুধালো, আমার দিকে তাকাও। হাসিলের ধ্বনি কর্ণে পৌঁছাতেই জাদুয়া ভয়ে ভয়ে দৃষ্টি রাখে হাসিলের দৃষ্টিতে। হাসিল গম্ভীর কণ্ঠে ফের শুধয়, কাজল দিয়েছো কেন? হাসিলের এহেন প্রশ্নে জাদুয়া ভ্যাবাচাকা খেয়ে যায়। এটা আবার কেমন প্রশ্ন? এর কি প্রত্যুত্তর করা যায় জানা নেই জাদুয়ার। আরে মানুষ কাজল কেন দেয়? অবশ্যই তার কাছে ভালো লাগে তাই। জাদুয়ার এহেন চিন্তার মধ্যেই হাসিল বলে ওঠে, দিবে না। হাসিলের কথা জাদুয়ার ঠিক বোধগম্য হচ্ছে না।
আসলে সে কি বলতে চায় হাসিল ফের বলে, কাজল দেবে না। যদি দাও আর তোমার ওই কাজল রাঙা আঁখি যদি কারো নজরে পড়ে, বিলিভ মি, আমি তার নজর তুলে নেব, তাও ভয়ঙ্করভাবে। হাসিলের এহেন হুমকিতে জাদুয়ার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে ভয়ে তড়িৎ গতিতে বলে ওঠে, না না না, দিব না। আর কোনো দিনও দিব, আর কোনো দিন দিব, আর কোনো দিনও দিব না। মানে কাজল হাতে স্পর্শ করব না। জাদুয়াকে এভাবে কথা বলতে দেখে হাসিল মুস্কি হাসির রেখা টেনে বলে উঠল, দিবে না কেন? অবশ্যই দিবে, কিন্তু সেটা শুধুমাত্র আমার জন্য, অন্য কোনো পর পুরুষের চোখে যেন না পড়ে। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া হতবিহ্বল হয়ে অবুঝের ন্যায় বলল, আপনিও তো আমার জন্য পরপুরুষ, তাহলে আপনার জন্য কেন দিব? কাল থেকে থাকবো না। মানে? তীক্ষ্ণ কণ্ঠে বলল হাসিল। ভয়ে ভয়ে অবাক হয়ে বলল জাদুয়া, সময় হলে জানবে, এখন যাও এখান থেকে। ভাবলেশীন প্রত্যুত্তর হাসিলের। হাসিলের সম্মতি পাওয়ার সাথে সাথে জাদুয়া তড়িৎ গতিতে বেরিয়ে পড়ে হাসিলের কক্ষ থেকে। হাসিলের কক্ষ হতে বেরিয়ে অন্য কোথাও না গিয়ে নিজ কক্ষে প্রবেশ করে। দরজা লাগিয়ে পিঠে গিয়ে নিজ বক্ষে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নেয় জাদুয়া। আজ হাসিলকে তার নিকট কেমন অদ্ভুত ঠেকল। কই, এতদিন তো হাসিল এভাবে কখনো কথা বলেনি, তাহলে হঠাৎ এভাবে কথা কেন বলছেন তিনি? হাসিলের এহেন রূপ যেন তার ক্রোধান্বিত রূপের থেকেও ভয়ঙ্কর ঠেকল জাদুয়ার নিকট। অনুভূতি যা খুব ভয়ঙ্করভাবে গ্রাস করে নেয় প্রত্যেকটি মানব কুলকে। অনুভূতিহীন মানব হয়তো পশু নয়তো সাধু হিসেবে গণ্য। এই প্রথম অস্থিরতায় রজনী পার করে জাদুয়া। খুব বেশি সময় হয়নি নিদ্রাদের সাথে সন্ধি ঘটেছে তার। তখনই মসজিদ হতে ভেসে আসে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি। ধরফড়িয়ে উঠে বসে জাদুয়া। প্রস্তুতি নেয় সালাদ আদায়ের। সালাদ আদায় শেষে কোরআন শরীফ তেলাওয়াত করে কিছুটা সময় অতিবাহিত করে তৈরি হয়ে নেয় স্কুল যাওয়ার উদ্দেশ্যে। আজ জাদুয়ার স্কুল যেতে একদমই ইচ্ছে হচ্ছে না, কারণ মূলত স্নেহা রাফিন কেউই আজ যাবে না। আকস্মিকভাবে কাল রাত থেকেই তাদের আনাগোনা চলছে বাথরুম থেকে রুম অবধি। স্কুল যাওয়ার উদ্দেশ্যে তাদের ডাকতে গিয়ে এই ব্যাপারে জানতে পারে জাদুয়া। বেচারারা একদম শক্তিহীন অবস্থায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে নিজেদের বিছানায়। বিষয়টি কেমন অদ্ভুত, তাই না? দুজনেরই একই সাথে একই হালাত হওয়া। সোহানার বিয়ের উপলক্ষে আজ তাদের প্রত্যেকের স্কুল থেকে ছুটি আনার কথা ছিল, কিন্তু ওদের কারো পক্ষেই আজ স্কুলে বা কলেজে যাওয়া সম্ভব নয়। তাই জাদুয়া মন খারাপ নিয়ে তৈরি হয়ে ব্রেকফাস্ট করে চলে যায় পার্কিং এরিয়ার উদ্দেশ্যে। সেখানে যেতেই জাদুয়ার চক্ষু ছানা বড়া হয়ে যায় হাসিলকে দেখে। ব্লু স্যুট সানগ্লাস পরে ড্রেসিং রুমে নিজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হাসিল। জাদুয়াকে দেখার সাথে সাথে তার সম্মুখে দাঁড়িয়ে হাসিল বলে ওঠে, Get in my car. হাসিলের কথায় জাদুয়া চমকিত হয়ে ভয়ে ভয়ে বলল, কেন ভাইয়া? তোমায় আমার কিছু কাজ করে দিতে হবে, সো গেট ইন মাই কার। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া প্রচণ্ড ভয়ে বলল, ভাইয়া, আমার স্কুলে যেতে হবে। আমি কি করে? জাদুয়া কথা সম্পূর্ণ করার আগেই হাসিল ফের দাঁতে দাঁত চেপে গর্জে উঠে বলল, Didn't you hear what I said? Just get in the car. হাসিলের এরূপ গর্জে ওঠায় জাদুয়া ভয়ে নিজের সাথে থাকা ব্যাগটি শক্ত হাতে চেপে ধরে দ্রুত গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে। জাদুয়াকে গাড়ির ব্যাক সিটে বসতে দেখে হাসিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জাদুয়ার উদ্দেশ্যে বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? জি 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 না। তাহলে ফ্রন্ট সিটে এসে বসো। হাসিলের কথার দ্বিমত পোষণ না করে জাদুয়া ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়ে। হাসিলও আর কোনো প্রকার বাক্য ব্যয় না করে গাড়ি স্টার্ট দেয় নিজ বাছাইকৃত গন্তব্যে। গাড়িতে থাকা অবস্থায় হাসিল কল করে সাব্বিরের উদ্দেশ্যে। সাব্বির কল রিসিভ করতেই গুরু গম্ভীর কণ্ঠে হাসিল প্রশ্ন শুরু হয়, ইজ এভরিথিং রেডি? এভরিথিং ইজ রেডি, কিন্তু ভাই আর একবার একটু ভেবে দেখলে হয় না? দেখবো সবকিছু কমপ্লিট হওয়ার পর। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে সাব্বির। বলে মুঠোফোনটি কেটে দেয় হাসিল। সাব্বির একদমই অবাক হয় না হাসিলের এরূপ কাণ্ডে। ফোনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে সাব্বির নিষ্কর্মে মনোনিবেশ করে। অন্যদিকে জাদুয়া গুরুগম্ভীর হয়ে থাকা হাসিলের পানে চেয়ে ভাঙা ভাঙা ধ্বনিতে প্রশ্ন করে ওঠে, ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? তোমাকে বিক্রি করে দিতে।
নির্বিঘ্ন কণ্ঠে উত্তর দেয় হাসিল। হাসিলের এহেন কথায় জাদুয়া ঘাবড়ে যায়। জাদুয়াকে হাসিল এতটাই অপছন্দ করে যে তাকে বিক্রি করে দিতে চায়। জাদুয়া কি এতটাই খারাপ? না না, জাদুয়া খারাপ নয়, খারাপ তার সামনে অবস্থানরত পুরুষটি। এই সকল চিন্তাভাবনার মধ্যেই জাদুয়া চিৎকার করে বলে ওঠে, গাড়ি, আপনি গাড়ি থামান, আমি বাসায় যাব। আমি আপনার সাথে যাব না। থামান বলছি। দেখুন, আপনি গাড়ি না থামালে আমি চিৎকার করব। আপনি একটা খারাপ মানুষ। আমি নানুমণির কাছে যাব। আপনি আমাকে বাসায় দিয়ে আসুন বলছি। থামান গাড়ি। জাদুয়াকে এভাবে চিৎকার করতে দেখে হাসিল ক্ষেপে গিয়ে উচ্চস্বরে বলে ওঠে, শাট আপ ইউ ইডিয়েট! চিৎকার না থামারে আই সোয়ার আমি তোমাকে ধাক্কা দিয়ে এখন এখান থেকে ফেলে দেব। হাসিল উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে দেয়া হুমকিতে জাদুয়া ভয়ে সিটিয়ে গিয়ে একদম চুপ করে সোজা হয়ে বসে থাকে। কারণ মূলত এই ঘাড়তেরা লোকের উপর জাদুয়ার কোনো বিশ্বাস নেই। দেখা যাবে সত্যি সত্যি জাদুয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেবে গাড়ি থেকে। তখন জাদুয়ার কি হবে? সে তো সোহানা আপুর বিয়েও দেখতে পারবে না। কত শত প্ল্যান করেছে তারা সোহানার বিয়ে উপলক্ষে, সব কিছু ভেস্তে যাবে না? জাদুয়ার কিছু হলে জাদুয়ার নিজের এহেন উদ্ভট চিন্তার মধ্যেই নিষ্পক্ষে সাহস সঞ্চার করে শান্ত কণ্ঠে হাসিলকে বলে, ভাইয়া দেখুন, আমাকে বিক্রি করে আর কত টাকাই পাবেন বলুন? তার চেয়ে বরং আমাকে বাসায় দিয়ে আসুন। আমি নানুমণির কাছ থেকে অনেক টাকা চেয়ে আপনাকে দিয়ে দিব। প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। জাদুয়ার এহেন উদ্ভট প্রস্তাবে কোনো প্রতিউত্তর না করে হাসিল নিজ কাজেই ব্যস্ত থাকে। হাসিলকে কোনো প্রকার প্রতিউত্তর করতে না দেখে জাদুয়া আবার বিচরণ করে নিজের উদ্ভট চিন্তায়। জাদুয়ার চিন্তার মাঝেই গাড়ি এসে থামে হাসিলের ফ্ল্যাটের সামনে। জাদুয়াকে আনমনে হয়ে কিছু ভাবতে দেখে হাসিল বলে ওঠে, এই যে ভাবনা জগতের শেহজাদি, আপনার ভাবনা শেষ হলে বেরিয়ে আসুন প্লিজ। হাসিলের এহেন সম্বোধনে জাদুয়া নেত্রযুগল বড় বড় করে হাসিলের পানে তাক করে বেরিয়ে আসে গাড়ি হতে। তখনই হাসিল জাদুয়ার উদ্দেশ্যে বলে ওঠে, কাম উইথ মি। হাসিলের কথায় জাদুয়া কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে মূলত ভয় পাচ্ছে। এটা ভেবে হাসিল যদি সত্যি সত্যি তাকে বিক্রি করে দেয় তবে তার কি হবে? জাদুয়াকে ঠায় একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে হাসিল ভ্রুকুটি করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি কি চাও আমি তোমায় কোলে করে নিয়ে যাই? ইফ ইউ ওয়ান্ট দেন আই ডোন্ট মাইন্ড। হাসিলের এরূপ বাক্যে জাদুয়া অবাকের সপ্তম আসমানে পৌঁছে গিয়ে বলে ওঠে, ছি ছি, কি বলছেন এসব? আমি এরকমটা একদমই চাই না। গুড, দেন কাম উইথ মি। জাদুয়া নিজের সকল অনীহা থাকার সত্ত্বেও ভয়ে ভয়ে নিজ পদচারণ ফেলে হাসিলের পিছু পিছু। হাসিল নিজ ফ্ল্যাটের সামনে পৌঁছে ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করে জাদুয়া দরজার সামনেই দাঁড়িয়ে। বিষয়টি এমন, ভেতরে প্রবেশ করার তার কোনো পায়তারা নেই। মূলত জাদুয়া ভয় পাচ্ছে ভেতরে প্রবেশ করতে। বিষয়টি হাসিলের বোধগম্য হতেই জাদুয়ার হাত ধরে টেনে নিয়ে আসে তাকে। ভেতরে প্রবেশ করতেই জাদুয়ার নেত্রে পরিলক্ষিত হয় দুটি মুখের অবয়ব, যার মধ্যে একজন সাব্বির, যাকে জাদুয়া অনেকবারই দেখেছে হাসিলের সাথে। অন্যজনকে জাদুয়া চিনতে পারছে না। লোকটির পরিহিত জুব্বা ও দাড়ি দেখে মনে হচ্ছে কোনো মসজিদের হুজুর হবে। কিন্তু হুজুর এখানে কেন? উনি কি তাহলে সত্যি সত্যি বিক্রি করে দেবে জাদুয়াকে এই হুজুরের নিকট? বিষয়টি ভাবতেই কলিজায় শুকিয়ে গেল জাদুয়ার। ভয়ে ভয়ে জাদুয়া হাসিলের পিছু গিয়ে দাঁড়ায় নিজেকে আড়াল করতে। তখনই জুব্বা পরিহিত লোকটি ভয়ে ভয়ে হাত জোর করে বলল, স্যার দয়া করে আপনাদের কাজগুলো তাড়াতাড়ি সম্পূর্ণ করে আমাদের ছেড়ে দিন প্লিজ। সেই ভোর রাত থেকে এখানে বসে আছে। নিশ্চয়ই আমার পরিবার আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। স্যার, লোকটির এহেন বাক্যালাপে হাসিল লোকটির পানে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শোধায়। ভোর রাত থেকে এখানে মানে? হাসিলের প্রশ্নে লোকটি শুকনো ঢোক গিলে সাব্বিরের পানে চেয়ে আবার বলল, আমি ঘুমিয়েছিলাম, তখন কিছু লোক আমার বাড়ির দরজা ভেঙে আমাকে কোলে তুলে নিয়ে এসেছে এখানে। লোকটির করা প্রত্যুত্তরে হাসিল ভ্রুকুটি করে সাব্বিরের পানে তাকাতেই গলা খাকারে দিয়ে সাব্বির বলল, আমার দিকে এমন করে কি দেখছিস তুই? আমি কিছু জানি না। আমি তো শুধু একটা ভালো কাজে নিয়ে আসতে বলেছিলাম ছেলেফেলেদের। ওরা যে ভোর রাতে নিয়ে আসবে সেটা আমি কি জানতাম নাকি? দেখ, উল্টো পাল্টো কিছু বলিস না। আমিও কিন্তু সেই ভোর। সাব্বিরের করা প্রত্যুত্তরে হাসিল আফসোসের সহিত হাসকি স্বরে বলল, তোর কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা নিছকই বোকামি।
যদি পারিস নিজের মাথা থেকে মস্তিষ্কটা বের করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিস। তখনই হাসিলের পেছন থেকে জাদুয়া ভয়ে ভয়ে তার টি শার্টটি টেনে ধরে অসহায় ব্যক্তির ন্যায় অনুরোধের স্বরে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাসায় দিয়ে আসুন, আমার এখানে একদমই ভালো লাগছে না, প্লিজ ভাইয়া। জাদুয়ার অনুরোধে হাসিল তার দিকে ঘুরে বলল, অফকোর্স তোমাকে দিয়ে আসবো, আগে আমার কাজটা করে দাও। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া তড়িৎ বেগে বলল, যে কোনো কাজ আমি করে দিব ভাইয়া, শুধু আমাকে বিক্রি করবেন না প্লিজ। জাদুয়ার করা প্রত্যুত্তরে সাব্বির সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, বিক্রি? কিসের বিক্রি? এই মেয়ে বিক্রি করার কথা বলছে কেন? হাসিল কি ওকে বিয়ের ব্যাপারে কোনো কিছু বলেনি? তখনই হাসিল জাদুয়াকে প্রশ্ন করে। তুমি কি জানো বিয়ে কি করে হয়? হাসিলের করা প্রশ্নে জাদুয়া হাসিলের কুটিলতা বুঝতে না পেরে অবুঝের ন্যায় বলল, হ্যাঁ জানবো না কেন, আমি তো আমাদের গ্রামে কত বিয়ে দেখেছি, বিয়ে কিভাবে হয় সেটা তো সবাই জানে। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল সকলের অগোচরে মুখে বাঁকা হাসির রেখা ফুটিয়ে বলল, নো, ইউ আর রং। সবাই জানে না। ওই যে ওকে দেখেছো, ওর ফ্রেন্ড জানে না। বিদেশে থাকতো তাই বাংলাদেশের কালচার সম্পর্কে নলেজ নেই, বাট ও বাংলাদেশি একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাই সাব্বিরের কাছে হেল্প চেয়েছে। ইউনো, ওর মাথা তো আবার খালি, বুদ্ধি শুদ্ধি একটু কম, তাই বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইল। আমার তো আবার দয়ার শরীর, কি করে সাহায্য না করে থাকি বলো? তখনই আমার মনে হলো এই কাজের জন্য ইউ আর দ্য রাইট পারসন। কজ তুমি গ্রামে থেকেছো, এই ব্যাপারে তোমার নলেজ অন্যান্য মানুষদের থেকে বেশি থাকার কথা, তাই তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তোমাকে এখানে এনেছি। সাব্বিরের দিকে তর্জনী আঙুল তাক করে। হাসিলের কুটিলতা পূর্ণ বাক্যে সরলতায় আবৃত থাকা জাদুয়া একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, এটা আমাকে আগে বললেই হতো, শুধু শুধু আমাকে ভয় দেখিয়েছেন ভাইয়া। আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন, আমি করে দিচ্ছি। এতক্ষণ যাবৎ ঘটে যাওয়া সকল ঘটনা অবিশ্বাসের ন্যায় অবাক নেত্রে সাব্বির পর্যবেক্ষণ করে যাচ্ছে আর মনে মনে বলছে, এই আমি কাকে দেখছি? এ কি সত্যি হাসিল? এত মিথ্যে করেও বলেছে। জীবনে কখনো কোনো মিথ্যের আশ্রয় নেয়নি সে। আজ গড়গড়িয়ে কি করে এত মিথ্যে কথা বলতে পারে? এই জন্য বলেছিল জাদুয়া কোনো ফকারের জোরাজুরি ছাড়াই ওকে বিয়ে করবে। কি সাংঘাতিক বুদ্ধি! মাঝখান দিয়ে বলির বকরা আমাকেই বানালো। আমার বুদ্ধি শুদ্ধি কমই বা কোন ক্ষণে যে তোদের সাথে আমার বন্ধুত্বটা হলো। হাসিলের পরবর্তীতে বলা কথার ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে পড়ল সাব্বির। হাসিল জাদুয়াকে উদ্দেশ্য করে বলল, তোমার বেশি কিছু করতে হবে না, তুমি শুধুমাত্র উনি যা বলতে বলবেন তাই বলবে, যা করতে বলবেন তাই করবে। আর ওই যে দেখেছো ক্যামেরা, ওখানে সব রেকর্ড হবে। সব কাজ সম্পূর্ণ হওয়ার পর সাব্বির রেকর্ড হওয়া ভিডিওটি পাঠিয়ে দেবে ওর ফ্রেন্ডের কাছে। ভিডিওটা দেখে সেও বুঝে যাবে কি করে বাংলাদেশের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। জাদুয়া হাসিলের বলা কথায় সম্মতি জানাতেই হাসিল জাদুয়াকে নিয়ে বসে পড়ে কাজীর সম্মুখ বরাবর। তৎক্ষণাৎ কাজী নিয়ম অনুসারে হাসিলের অর্ধেক সম্পত্তি দেনমোহর হিসেবে ধার্য করে জাদুয়াকে কবুল বলতে বললে। জাদুয়া অবাক নেত্রে হাসিলের দিকে তাকাতেই হাসিল জাদুয়ার চাহনির অর্থ বুঝতে পেরে বলল, আরে বিয়ে তো এভাবেই করায়, তাই না? তাই আমার নামটা দিয়েই বোঝানো হয়েছে। সো ডোন্ট ওয়ারি, উনি যা বলতে বলেছেন বলো। হাসিলের বলা প্রত্যুত্তরে জাদুয়ার মনের সংশয় কাটতেই নিজ মুখ হতে 3 বার কবুল উচ্চারণের পরপরই হাসিল ও 3 বার কবুল উচ্চারণের মাধ্যমে শরীয়ত মোতাবেক বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে দু প্রান্তের দুটি ভিন্ন মেরুর মানুষ। পরবর্তীতে স্বাক্ষর করার উদ্দেশ্যে কাবিননামা এগিয়ে দিতেই জাদুয়া পড়ার জন্য কাবিননামাটি হাতে নিতেই তড়িৎ বেগে হাসিল বলে উঠল, এখানটায় তাড়াতাড়ি সাইন করে দাও, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হাসিলের বলা কথায় জাদুয়াও তাড়াতাড়ি সাইন করে বলে ওঠে, ভাইয়া চলুন তাড়াতাড়ি আমায় বাসায় দিয়ে আসুন। আপনি যা বলেছেন আমি তাই করেছি, এখন তো আর কোনো কিছু করতে হবে না, তাই না? জাদুয়ার প্রশ্নে কাবিননামাটি হাসিল নিজ হাতে উঠিয়ে গভীর ধ্যানে জাদুয়ার সাইনকৃত স্থানটির দিকে তাকিয়ে বিজয়ীর একটি হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, নো, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এনিমোর। বাকি কাজ তো এখন আমি করব। ওয়েল ডান, খুব ভালো মতোই কাজটি করেছো তুমি। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া মনমরা হয়ে বলল,
ভাইয়া আজ লেট হলেও আপনি আমাকে স্কুলে দিয়ে আসুন। আজকে না গেলে ছুটি নিব কিভাবে? জাদুয়ার কথার প্রতিউত্তরে হাসিল বলল। ডোন্ট ওয়ারি, তোমার ছুটি অলরেডি মঞ্জুর হয়ে গেছে। হাসিলের প্রতিউত্তরে জাদুয়া মুখে হাসির রেখা ফুটিয়ে বলল। সত্যি? কে করলো? জাদুয়ার উৎফুল্লিত প্রশ্নে হাসিল ভ্রুকুটি করে তাকাতেই জাদুয়া চুপসে গিয়ে বলল। যে করার করুক, আমার কি তাতে? ছুটি মঞ্জুর তো হয়েছে, চলুন বাড়ি যাওয়া যাক। বলেই জাদুয়া পা বাড়ায় গাড়ির উদ্দেশ্যে। হাসিল পা বাড়ানোর সাথে সাথেই পেছন থেকে সাব্বির বলে উঠল। হাসিল, এভাবে বিয়ের করার মানে কি? তুই যাকে বিয়ে করলি সে তো জানলই না তোদের বিয়ে কথা। এতে কি লাভ হলো? সাব্বিরের করা প্রশ্নে হাসিল নিজ মুখে গুরু গম্ভীর ভাব ফুটিয়ে শক্ত কণ্ঠে বলল। এতে লাভ মিসেস সুলতানা খানের পরাজয়। ওনাকে আমি যতটুকু চিনি তাতে আই এম শিওর সে যে কোনো উপায়ে জাদুয়াকে আমার থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে থাকতো। কিন্তু এখন উনি চাইলেও জাদুয়াকে আমার থেকে দূরে সরাতে পারবেন না। উনি কেন, এখন জাদুয়া চাইলেও আমার থেকে দূরে যেতে পারবে না। অ্যান্ড ইয়েস, সময় হলে অবশ্যই সকলে জানবে আমাদের বিয়ের ব্যাপারে। অ্যান্ড ইউ নো হোয়াট, মোহব্বত और जंग में सब कुछ जायज है। হাসিলের গুরু গম্ভীরভাবে বলা কথায় সাব্বির সন্ধিহান কণ্ঠে বলল। এত কিছু করার কারণ কি? ভালোবাসা নাকি যুদ্ধ? সাব্বিরের প্রশ্নে হাসিল নিজ আদলে কুটিলতার হাসি ফুটিয়ে বলল। আসক্তি, ভয়ঙ্কর রকমের আসক্তি। বলেই পা বাড়ায় নিজ গাড়ির উদ্দেশ্যে। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির বিড়বিড়িয়ে বলে উঠল। হাসিল, তুই কি জানিস একজন মানুষের প্রতি আসক্তি কখন জন্মায়? তখন যখন প্রয়োজনের তুলনায় ভালোবাসার অধিক মাত্রা বেড়ে যায়। আর ভালোবাসা যখন অধিক মাত্রায় ছড়িয়ে সেই ব্যক্তির জন্য করা পাগলামিগুলো উন্মাদনায় পরিণত হয়। আমি দোয়া করি সর্বশক্তিমান রবের নিকটে তোর আসক্তিময় ভালোবাসা পূর্ণতার আশায়। বিয়ে খুবই ছোট্ট একটি শব্দ, তাই না? কিন্তু এর যথার্থ অসীম। এই দুটি অক্ষরে বিয়ে নামক শব্দের মাধ্যমে সন্ধি ঘটে দুটি মন, দুটি রুহ ও দুটি শরীরের। এই বিয়ে নামক শব্দের মাধ্যমে দুটি মানব নিজ অস্তিত্ব লিখে দেয় একে অপরের নামে। তেমনি নিজের অজান্তেই জাদুয়া নিজ জীবনের মালিকানা লিখে দিয়েছে তাসওয়ার আবরার হাসিল নামক হৃদয়হীন পুরুষটির নামে। এখন শুধু অপেক্ষার পালা এই অদ্ভুতভাবে তৈরি হওয়া সম্পর্কের পরিণয় দেখার। এই নতুন তৈরি হওয়া সম্পর্কের কি প্রভাব পড়বে এই সরলতা, অবুজতা ও পবিত্রতায় আবৃত থাকা ষোড়শী কন্যার জীবনে? সে কি সদ্য কলি হতে ফুটে ওঠা ফুলের ন্যায় সুবাসিত করবে তার চারপাশ, নাকি কোনো ঝড় মুচড়ে দেবে তার সৌন্দর্যতা? অভিশাপ নাকি পুরস্কার হিসেবে গণ্য হবে তার জীবনের নতুন রূপে পদার্পণরত তাসওয়ার আবরার হাসিল নামক পুরুষটি? গাড়ি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাসিল জাদুয়াকে নামিয়ে দিয়ে চলে যায় নিজ কাজের উদ্দেশ্যে। জাদুয়া ভিলার প্রবেশ করতেই আয়শা বেগম জাদুয়ার সামনে এসে প্রশ্ন করে। কিরে মা, তুই এখন এই সময় এখানে কেন? এখন তো তোর স্কুলের ছুটির সময় হয়নি তাহলে? আয়শা বেগমের প্রশ্নে জাদুয়া কিছু বলতে যাবে, তখনই অন্য দিক থেকে তার ডাক পড়ে কিছু কাজের উদ্দেশ্যে। কারণ মূলত সোহানার বিয়ে উপলক্ষে আয়শা বেগম সহ সুলতানা ভিলায় সকলে খুবই ব্যস্ততায় সময় পার করছে। ফলস্বরূপ জাদুয়ার কথা শুরু হওয়ার পূর্বেই আয়শা বেগম প্রস্থান করেন সেদিকটায়। তাড়াহুড়োর মধ্যেই তিনি জাদুয়াকে উদ্দেশ্য করে বলেন। মা, তুই এসে পড়েছিস যখন, তখন তাড়াতাড়ি স্কুল ড্রেস খুলে ফ্রেশ হয়ে নে। আগামীকাল থেকেই শুরু হবে মেহমানদের আনাগোনা, তাই তাদের সকলের যেন থাকতে কষ্ট না হয় সেই দিকটাই আজ সামলাচ্ছেন আয়শা বেগম। জাদুয়া ও ছোট মামির ব্যস্ততা বুঝতে পেরে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। ফ্রেশ হয়ে জাদুয়া চলে যায় স্নেহার রাফিনকে দেখার উদ্দেশ্যে। স্নেহার কক্ষে প্রবেশ করতে রাফিন ও সোহানার উপস্থিতি ও পরিলক্ষিত হলো জাদুয়ার নেত্রে। জাদুয়া স্নেহার কক্ষে প্রবেশ করে চিন্তিত স্বরে বলল। ফারিন, স্নেহা আপু, এখন কি অবস্থা তোমাদের? আচ্ছা এটা বলো তো, তোমাদের এমন হালাত হওয়ার কারণ কি? উল্টাপাল্টা কিছু কি খেয়েছো? এখন ভালো অবস্থা রে, কিন্তু আমি কোনো উল্টাপাল্টা কিছুই খাইনি। কাল রাতে শুধুমাত্র আইসক্রিম খেয়েছিলাম। জাদুয়ার প্রশ্নে স্নেহা বলল। স্নেহার প্রতিউত্তরে রাফিনও একই কথা বলল। ওদের দুজনের কথার প্রতিউত্তরে সোহানা প্রশ্নাত্মক দৃষ্টি তাক করে বলল। কাল তোরা আইসক্রিম কই পেলি?
কাল তো কোনো আইসক্রিম আনা হয়নি, তাহলে? কেন, আমার রুমেই তো কে যেন রেখে গিয়েছিল, ভেবেছিলাম আম্মু বোধহয় রেখে গিয়েছে, তাই তো খেয়ে ফেললাম। সোহানার প্রশ্নে স্নেহা বলল। স্নেহার কথায় সম্মতি জানিয়ে রাফিনও একই কথা বলল। ওদের দুজনের প্রত্যুত্তরে চিন্তার রেখা দেখা গেল সোহানা ও জাদুয়ার কপালে। তখনই স্নেহা বলে উঠল, আরে এই ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করার কিছুই নেই। হয়তো বা কাল আইসক্রিম সুলতানা ভিলায় নিয়ে আসার কথা, তোমরা জানো না। বলেই জাদুয়ার দিকে ঘুরে স্নেহা আবার বলল, আমাদের কথা বাদ দে, আগে বল তুই এই সময় এখানে কেন? তোর তো স্কুলে থাকার কথা ছিল। আরে আমি তো আজ স্কুলেই যেতে পারিনি। স্নেহার প্রশ্নে জাদুয়া বলে উঠল। জাদুয়া বাকি কথা বলার পূর্বে সোহানার ফোনের রিং বেজে ওঠার দরুন সকলের দৃষ্টি কেন্দ্রভূত হয় সোহানার পানে। সোহানা হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে কার ফোন এসেছে। সকলে বুঝতে পেরে হাসি মশকরায় মেতে ওঠে সোহানাকে নিয়ে। অন্যদিকে অন্ধকারাচ্ছন্ন অরণ্যের মধ্যস্থলে অবস্থিত শ্যাওলাপড়া ভাঙা বাড়িটিতে আগমন ঘটে হাসিল ও সাব্বিরের। কারণ মূলত বন্দী দশায় থাকা লোকটি নিজ মুখ খুলতে রাজি হয়েছে। ফলস্বরূপ সেখানে থাকা চেয়ারে পায়ের ওপর পা তুলে আইসি ভঙ্গিতে বসে হাসিল লোকটির জ্ঞান ফেরার অপেক্ষায়। প্রচণ্ড মার এবং না খাওয়ার দরুন লোকটি নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। লোকটির এহেন হালাত দেখে ওখানে থাকা ছেলেদের উদ্দেশ্যে হাসিল বরফ শীতল ঠান্ডা পানি এনে লোকটির ক্ষতবিক্ষত হয়ে যাওয়া শরীরে নিক্ষেপের হুকুম করার সাথে সাথে ছেলেগুলো তৎক্ষণাৎ বালতিতে করে বরফ শীতল ঠান্ডা পানি এনে নিক্ষেপ করে নিস্তেজ হয়ে যাওয়া লোকটির দেহে। নিজ শরীরে শীতল পানি অনুভূত হতে সর্বাঙ্গ জ্বলে ওঠে মৃতপ্রায় লোকটির। ফলস্বরূপ চেতনা ফিরে পেয়ে ধীরে ধীরে নিজের নেত্রযুগল মেলে ধরে। তখনই হাসিল লোকটির একদম নিকটে গিয়ে মুখে থেকে চু চু জাতীয় শব্দের উৎপত্তি করে বলে ওঠে, কি বলেছিলাম না, আই নো হাউ টু ওপেন দ্য মাউথ অফ লর্ড ডিভোটিস। নাও টেল মি, কে তোকে পাঠিয়েছে আমাকে মারতে? হাসিলের করা প্রশ্নে লোকটি ভাঙা ভাঙা নিস্তেজ হয়ে যাওয়া কণ্ঠে ধীরে ধীরে বলল, আপনাকে মারতে আমাকে কেউ পাঠায়নি। আমাকে গাড়িতে অবস্থারত মেয়েটিকে মারার জন্য সুপারিশ দিয়েছে। লোকটির এহেন প্রত্যুত্তরে আশ্চর্যজনিত ক্রোধান্বিত হয়ে যায় হাসিল। হাসিল কোনোভাবেই লোকটির বলা বাক্যে সত্যতা খুঁজে পাচ্ছে না। কেউ কেন জাদুয়াকে মারতে চাইবে? জাদুয়া এখানে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে। আর তাছাড়া ওই নিষ্পাপ মায়াবিনী অবুজ মুখশ্রীর অধিকারিণীর সাথে কার শত্রুতা থাকতে পারে? কার বুকের পাটা এত বড় হতে পারে যে তাসওয়ার আবরার হাসিলের রুহুতে আঘাত আনে? তাহলে কি লোকটি মিথ্যে বলছে? নিজের এই হালাতে নিশ্চয়ই কেউ মিথ্যে বলবে না। তাহলে কে সেই ব্যক্তি যে এহেন দুঃসাহসিকতা দেখানোর সাহস করেছে? বাক্যগুলো নিজ মস্তিষ্কে আউড়িয়ে হাসিল দাঁতে দাঁত চেপে গর্জে উঠে চিৎকার করে। লোকটির থুতনি চেপে ধরে প্রশ্ন করে, হু ইজ দ্যাট বাস্টার্ড? বল আমাকে, কে ওই কুকুরের বাচ্চা? বল বলছি, বল জানোয়ারের বাচ্চা, বল। হাসিলের এহেন গর্জনেও লোকটি নিরুত্তাপভাবে নিশ্চল হয়ে থাকবে নাই বা কেন? লোকটি যে আবার অচেতন হয়ে পড়েছে। বিষয়টি হাসিলের বোধগম্য হতে ক্রোধে ফুঁসে উঠে লোকটিকে ছেড়ে হাসিল নিশ্চুলগুলো মুষ্টি বদ্ধ করে অনবরত পায়চারি করে যায় সম্পূর্ণ কক্ষ জুড়ে। মূলত হাসিল নিজ ক্রোধের নিয়ন্ত্রণ আনার চেষ্টায় নিয়োজিত। কক্ষে উপস্থিত ছেলেগুলো কোনোভাবেই নিস্তেজ হয়ে যাওয়া লোকটির জ্ঞান ফেরাতে সক্ষম হচ্ছে না। ফলস্বরূপ হাসিল ক্রুদ্ধ হয়ে নিজ রিভলভার দ্বারা লোকটির শীর্ষ বরাবর শুট করতে গেলে সাব্বির এসে হাসিলের হাত চেপে ধরে বলল, হাসিল কাম ডাউন, শান্ত হ। শান্ত হব কি করে সাব্বির? তুই শুনতে পাসনি কি বলেছে ওই জানোয়ারের বাচ্চা? ও জাদুয়াকেই মারতে গিয়েছিল। ওর সাহস কি করে হয় সাব্বির? সাব্বিরের বলা কথায় হাসিল গর্জে উঠে বলল। কথাগুলো বলতে বলতেই হাসিল উন্মাদের ন্যায় আচরণ শুরু করে, আবার উত্তেজনায় বলে, সাব্বির যদি জাদুয়া ওই গাড়িতেই থাকতো তাহলে কি হতো বলতো? ওর কিছু হয়ে গেলে আমি কি করতাম বল আমাকে? ওই কুত্তার বাচ্চারে বলতে বল কে পাঠিয়েছে ওরে, আর তা না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। কি করে ও কিছু না বলে সেন্সলেস হতে পারে সাব্বির?
কি করে কি করে? হাসিলের এহেন অস্থিরতায় সাব্বির হাসিলকে শান্ত করার উদ্দেশ্যে বলে, আসিল দেখ, এই মুহূর্তে আমাদের আসলে কালফিট অব্দি নিয়ে যাওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে এই লোকটি। তুই যদি কোদের বসে একে কিছু করে ফেলিস তাহলে এই ক্ষতি আমাদেরই হবে। আর তাছাড়া যে জাদুয়াকে মারতে চেয়েছে সে কিন্তু তার কার্য হাসি ব্যর্থ হয়েছে। আমি শিওর সে দ্বিতীয়বার মতো আবারও ট্রাই করবে একই কাজ করার। তাই তার পরিকল্পনা সফল হওয়ার পূর্বে আমাদের তাকে ধরতে হবে। আর তার আসল কালফিটকেই ধরতে এই লোকটিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এটা ভুলে গেলে চলবে না হাসিল, আমাদের শত্রু কিন্তু অনেক চালাক। একে ছাড়া কিন্তু আমাদের এখন অব্দি অন্য কোনো কুলো খুঁজে হয়নি। সাব্বিরের বলা কথা হাসিলের নিকট যুক্তিযুক্ত মনে হতে নিষ্ক্রোধ সংবরণ করে ওখানে উপস্থিত ছেলেদের উদ্দেশ্যে বলে, যা করার দরকার তাই কর তোরা। যে কোনো মূল্যে ওর জ্ঞান ফিরলে একটু খাইয়ে দাইয়ে খাতির যত্ন করিস, যাতে একটু শক্তি ফিরে পায় পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলেই হাসিল ও সাব্বির বেরিয়ে পড়ে সেখান থেকে। ধরনীর বুকে আগমন ঘটেছে আধারের। আধার যা উজ্জ্বলতাকে নিমেষেই গ্রাস করে নেয় নিজের অতল গহ্বরে। তাই আমরা অন্ধকারকে ভয় পাই, কিন্তু কজনই বা বোঝে এই অন্ধকারের আগমন না ঘটলে ওই দূর অম্বরে চাঁদের দেখা মিলত না নক্ষত্রদের দেখা। কখনো কি ভেবে দেখেছ অন্ধকারাচ্ছন্ন অম্বরটিতে চন্দ্র ও নক্ষত্রের সন্ধির সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর? ওই অন্ধকারাচ্ছন্ন আকাশে এক ফালি চন্দ্রই যথেষ্ট অম্বরটির বুক আলোকিত করার। উদাহরণস্বরূপ তাসওয়ার আফরার হাসিল নামক কাঠখোট্টা পুরুষটি, যার জীবনটাই ছিল অন্ধকারে আবৃত, যেথায় আলোর ঝলকানি ছিল না বিন্দু পরিমাণ, ছিল না কারো জন্য মায়া মহাব্বত। হঠাৎই এক ষোড়শী কন্যার আগমন কেমন এলোমেলো করে দিল অন্ধকারাচ্ছন্নতায় আবৃত থাকা হৃদয়হীন পুরুষটির জীবন। আধারে ঘিরে থাকা অম্বরটির বুকে চন্দ্রের আগমন যেমন আলো ছড়ায়, ঠিক তেমনই জাদুয়া নামক ষোড়শী কিশোরী কন্যাটিও আলোকিত চন্দ্রের ন্যায় নিজ পদচারণ ফেলে হৃৎপিণ্ড নেই বা দাবি করা পুরুষটির বক্ষে। কি অদ্ভুত তাই না? অন্ধকারে যার বসবাস, এক ফালি চন্দ্র তার জন্য নিবাস। বন্দির দশায় থাকা লোকটির মুখ হতে শোনা বাক্য হাসিলকে অস্থির করে তুলেছে সম্পূর্ণরূপে। বারবার তার নিকট মনে হচ্ছে জাদুয়া নামক ছোট্ট প্রাণীটিকে নিজ বক্ষের সাথে একদম মিশিয়ে নিতে, যাতে কারো নজরে না পড়ে ওই পবিত্র অবয়বটি। কারণ তার দিকে নজর দেওয়ার হক যে শুধুমাত্র তার, সে তো লিখে নিয়েছে জাদুয়াকে তার নামে। তাহলে কি করে কারো দুঃসাহস হতে পারে তার থেকে তার রুহুকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করার? যে এই দুঃসাহসিকতা দেখিয়েছে হাসিল তাকে ছাড়বে না। এ সকল ভাবনাই হাসিল নিজেকে বিভোর রেখেছে নিজ গাড়িতে বসে, জাদুয়ার কক্ষের জানালার পানে এক ধ্যানে চেয়ে। সে কখন হাসিল সুলতানা ভিলার সামনে নিজ গাড়িতে বসে আছে তার কোনো ইয়াতা নেই। সে নিজ মনকে শান্ত করতে ব্যস্ত, কারণ এই মুহূর্তে যদি সে ভিলায় প্রবেশ করে তাহলে দিক বেদিক শূন্য হয়ে সকলের সামনে জাদুয়াকে নিজ বক্ষে পিষে ফেলবে। এই মুহূর্তে এই ধরনের কোনো কাজ হাসিল করতে চাচ্ছে না, তাই অপেক্ষা সকলের ঘুমের। রাত প্রায় অনেকটাই গড়িয়েছে। বিয়ের আয়োজন উপলক্ষে এখন অবধি সুলতানা ভিলায় অবস্থিত গুরুজনদের নেত্রে ঘুমের আনাগোনা নেই। তারা নানা ধরনের আয়োজনে মূলত ব্যস্ত সময় পার করছে, কিন্তু ছোট্ট সদস্যগণ ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। আজ তাদের অবস্থান সোহানার কক্ষে। সকলে হাসি মশকরার মধ্যে গভীর ঘুমের অতলে নিজেদের সমর্পণ করেছে অনেক আগেই। প্রায় অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে ঘুমোতে চলে যায় নির্ঘুমরত সকলে। মুহূর্তেই পুরো সুলতান ভিলা জুড়ে বিরাজমান হয় নিস্তব্ধতায় ঘিরে থাকা ভিলায় প্রবেশ করে হাসিল। নিজের বক্ষের অস্থিরতা নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় জাদুয়ার কক্ষের দিকে। আজ যে তাকে না দেখলেই নয়, নিঃশ্বাস আটকে যাবে হাসিলের ওই মুখটি একবার দর্শন না করলে। জাদুয়ার কক্ষের সামনে এসে দরজাটা খুলতেই সম্পূর্ণ খালি ঘর পরিলক্ষিত হয় হাসিলের দৃষ্টিতে। ফলস্বরূপ ভ্রুগুলো কুঁচকে আসে তার। তখনই মনে পড়ে যায় জাদুয়ার বলা সোহানের কক্ষে ঘুমানোর কথা। বিগ্রানো মেজাজে হাসিল চলে যায় সোহানের কক্ষের উদ্দেশ্যে। দরজার সামনে পৌঁছে ধীরে হাতে দরজাটি খুলতেই রুমে থাকা ফেরি লাইটের আলোতে পরিস্ফুটিত হয় তিনটি আদলের অবয়ব। কাঙ্ক্ষিত আদলটি দৃষ্টিতে পরিস্ফুটিত হতেই ভয়ঙ্কর ক্রোধে সম্পূর্ণ কায়া জ্বলে ওঠে হাসিলের। নেত্রযুগল ধারণ করে রক্তিম বর্ণ। কারণ মূলত রাফিনের জাদুয়াকে ঘুমের ঘোরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকা। ক্রোধান্বিত পদচারণে চলে যায় হাসিল।
একদম জাদুয়ার নিকটে। মনে তো চাচ্ছে তার এই ঘুমন্ত গাধা মেয়েটিকে উঠিয়ে ইচ্ছে মতো পেটাতে। কি করে গাধাটা অন্যকে নিজের শরীরে স্পর্শ করতে দেয়? তাকে স্পর্শ করার অধিকার তো শুধু এই তাসওয়ার আবরার হাসিলের। কথাগুলো চিন্তা করে হাসিল রাফিনের পানে ভ্রুকুটি করে তাকিয়ে থাকে। আর বেশি কোনো চিন্তা না করে হাসিল রাফিনকে জাদুয়ার থেকে এক ধাক্কায় সরিয়ে দেয়। প্রচণ্ড ঘুমের অতলে ডুবে থাকার দরুন রাফিন একটু নড়াচড়া করে ফের ঘুমিয়ে যায়। হাসিল হিংসার বশীভূত হয়ে ধীর হাতে জাদুয়াকে নিজ কোলে উঠিয়ে চলে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। জাদুয়া সে তো এতটাই ঘুমে বিভোর হয়ে আছে যে আন্দাজও করতে পারল না তার সাথে ঠিক কী হচ্ছে। নিজ কক্ষে প্রবেশ করে হাসিল ধীর হাতে শুইয়ে দেয় জাদুয়াকে তার পালঙ্কে। ঘুমের ঘরে জাদুয়া হাসিলের শক্তপোক্ত হাত টেনিস কোমল ছোট্ট হাত দ্বারা শক্ত করে চেপে ধরে বিড়াল ছানার ন্যায় নিশ্চিন্তে বিচরণ করে ঘুমের রাজ্যে। তার এহেন কর্মে গম্ভীর হাসিল হেসে ওঠে একটু শব্দ করে। হাসিলের এহেন রূপ দেখা সত্যিই দুষ্কর। মুখে হাসির রেখা ঝুলিয়ে হাসিল জাদুয়ার অতি নিকটে গিয়ে গ্রীবাটি নুইয়ে কর্ণ বরাবর মুখ রেখে হিসিয়ে বলে ওঠে, নিদ্রাদের শেহজাদি বেঁচে গেলেন আজ আমার হাত থেকে। বিশ্বাস করুন, আজ আপনার এই ছোট্ট হাত দুটো আপনাকে বাঁচিয়ে দিল। আর তা না হলে আপনার শরীরে লেগে থাকা অন্য কারো স্পর্শের শোধ আমি কড়ায় গন্ডায় বুঝিয়ে নিতাম। বলেই হাসিল নিজ গ্রীবাতে সে উঠিয়ে নিজ নেত্র তাক করে জাদুয়ার পানে। কি প্রশান্তিতে বন্ধ করে আছে ওই নেত্র যুগল। এত আদুরে কেন লাগছে তাকে হাসিলের নিকট? কেন মনে চাচ্ছে এই নিদ্রার শেহজাদিকে ঘুম থেকে তুলে নিজ বক্ষের সাথে পিষে ফেলতে? কেন মনে চাচ্ছে নিজ স্পর্শ দ্বারা ওই বেয়াদব পিচ্ছি রাফিনের স্পর্শগুলোকে মুছে দিতে? নিজের সকল চিন্তার মধ্যেই হাসিল নিজ প্যান্টের পকেট হতে একটি ছোট্ট বক্স বের করে। তার ভেতরে থাকা ডায়মন্ডের লকেট বের করে নিজ হাতে নিয়ে দৃষ্টি তাক করে ঘুমন্ত জাদুয়ার পানে। বন্ধ করা নেত্রের পানে তাকিয়ে হাসিল বলে ওঠে, ইউনো, নিয়ম অনুসারে আজ আমাদের বাসর হওয়ার কথা ছিল। নিজ বাসর তো আর একা একা করা যায় না, তাই তোমাকে ঘুমের মধ্যেই নিয়ে আসলাম আমার কাছে। অ্যান্ড আই প্রমিস, খুব জলদি তুমি সজ্ঞানে আমার বউরূপে প্রবেশ করবে আমার কক্ষে। জানো তো, বাসর রাতে বউকে কিছু গিফট করতে হয়, তাই আমার দেয়া প্রথম উপহার তোমার জন্য। বলেই ধীর হাতে হাসিল জাদুয়াকে লকেটটি পরিয়ে দিয়ে ফের কর্ণ বরাবর মুখ নিয়ে বলে ওঠে, আমার দেয়া প্রথম গিফট। ডু নট লুজ ইট or try to take it off. কথাগুলো বলেই হাসিল নিজ নেত্র তাক করে জাদুয়ার ঘুমন্ত নেত্রে। ফলস্বরূপ কোনো এক অজানা মোহে নিজেকে সমর্পণ করে নিজ অষ্টযুগল ধীরে ধীরে এগিয়ে নিয়ে নিজ অধরের প্রথম স্পর্শ এগিয়ে দেয় জাদুয়ার বন্ধ থাকা আখি যুগলে। ফলস্বরূপ কেঁপে ওঠে হাসিল, নড়ে ওঠে জাদুয়া। অন্ধকারকে নিজ আলোয় আলোকিত করে ধরণীর বুকে আগমন ঘটেছে প্রভাতের। নিজ অলসতার আর মোড়া ভেঙে নিদ্রাদের থেকে নিজেকে ছুটিয়ে নেত্র মেলে ধরে জাদুয়া। ঘুমো ঘুমো নেত্রে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই তার দৃষ্টিতে নজর হয় নিজ কক্ষ। তৎক্ষণাৎ জাদুয়ার মস্তিষ্ক সজাগ হয়ে প্রশ্ন আসে, আমি না কাল সোহানা আপুর রুমে ছিলাম, এখানে কি করে আসলাম? আচ্ছা, নিজ মনে প্রশ্নগুলো আওড়িয়ে অবাকতার রেশ কাটিয়ে দ্রুত চলে যায় সোহানার কক্ষের উদ্দেশ্যে। সোহানার কক্ষে পৌঁছানো মাত্রই জাদুয়ার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। রাফিন তার সর্বাঙ্গে কাদামাটি মেখে শুয়ে আছে বারান্দার ফ্লোরে। বারান্দার দরজা খোলা থাকার দরুন সর্বপ্রথম রাফিনকে নজরে পড়ে জাদুয়ার। রাফিনের এহেন হালাতে জাদুয়া চিৎকার দিয়ে রাফিন বলে ডেকে ওঠে। জাদুয়ার চিৎকারে সোহানা, স্নেহা ও রাফিন নিজেদের ঘুম ভাঙিয়ে ধরফরিয়ে উঠে বসে। সোহানা ও স্নেহা জাদুয়ার দিকে তাকিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে স্নেহা প্রশ্ন শোধ হয়, কি রে বোন, কি হয়েছে তোর? এই সকালবেলা চিৎকার দিয়া কি হার্ট অ্যাটাক করাতে চাস আমাদের? স্নেহার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করে জাদুয়ার ঠায় দাঁড়িয়ে থাকে। জাদুয়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকটায় তাকাতেই কাদামাটিতে লেপ্টে থাকা রাফিন চোখ ডলতে ডলতে তাদের দিকে দৃষ্টি তাক করে দৃষ্টিতে দৃষ্টি মিলতে স্নেহা, সোহানা অবাক হয়ে যায়। সোহানা তাড়াতাড়ি গিয়ে রাফিনকে বারান্দা থেকে উঠিয়ে নিজেদের রুমে নিয়ে আসে। চিন্তিত হয়ে সোহানা রাফিনকে প্রশ্ন করে, রাফিন, তোর এই অবস্থা কেন? তুই বারান্দায় কি করছিলি? আর তোর শরীরে তুই এভাবে কাদামাটি মেখেছিস কেন? সোহানার প্রশ্নে রাফিন নিজেকে দেখে ভয়ে কান্না করে উঠে বলল, আপু,
আমি ওগুলো মাখিনি। আমি তো খাটে ঘুমিয়েছিলাম। আমি এখানে কি করে গেলাম আমি জানি না। বলে উচ্চস্বরে কান্না করতে থাকে রাফিন। রাফিনকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণ যাবৎ চুপ হয়ে থাকা স্নেহা ফিক করে উচ্চস্বরে হাসতে হাসতে বলল, তুই কান্না করিস না প্লিজ, তোকে একদম একটা স্ট্যাচুর মতো লাগছে। কি অদ্ভুত দেখাচ্ছে তোকে। নিশ্চয়ই তুই ঘুমের ঘোরে বারান্দায় গিয়ে নিজের শরীরে কাদামাটি মেখে ওখানে শুয়েছিলি। বলে পেট ফাটিয়ে নিজ হাসিতে মনোনিবেশ করে স্নেহা। স্নেহার কথায় ও হাসিতে রাফিন আরও উচ্চস্বরে কেঁদে ওঠার দরুন সুহানা স্নেহাকে ধমক দিয়ে থামিয়ে ব্যস্ত হয়ে পড়ে রাফিনের কান্না থামাতে। তখনই জাদুয়া স্নেহার উদ্দেশ্যে বলে, আপু ধরলাম রাফিন ঘুমের ঘোরে এই কাজটা করেছে, কিন্তু তুমি কি জানো আমি আজকে ঘুমের থেকে উঠে দেখি আমি আমার রুমে। জাদুয়ার বলা কথা স্নেহার হাসি উবিকিয়ে শুকনো ঢোক গিলে বলে, কি যাতা বলছিস? হয়তো বা তুই নিজেই গিয়েছিস। স্নেহার কথার প্রত্যুত্তরে জাদুয়া দৃঢ় কণ্ঠে বলে, না আপু বিশ্বাস করো আমি নিজ থেকে যাইনি, আমি এখানেই তোমাদের সাথে শুয়েছিলাম। জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা ভয় পেয়ে সোহানার পানে দৃষ্টি তাক করে বলে, শুনেছিলাম বিয়ে উপলক্ষে জিনদের নজর পড়ে কনের উপর, কিন্তু এখানে তো দেখছি কনে ঠিক আছে, কিন্তু জিনের নজর পড়েছে আশেপাশের মানুষের উপর। কথাটি বলা শেষ করতেই স্নেহার নজর পড়ে জাদুয়ার বুক থেকে জলজল করে ওঠা কোনো বস্তুর ওপর। সেখানটায় ভালোমতো নজর দিতেই চোখ পরিলক্ষিত হয় গলায় থাকা ডায়মন্ডের লকেটটির ওপর। তৎক্ষণাৎ স্নেহা খাটের ওপর বসা অবস্থা থেকে উঠে জাদুয়ার নিকটে এসে লকেটটি নিজ হাত দিয়ে ছুঁয়ে প্রশ্ন করে, কি রে, এটা তো কাল রাতেও তোর গলায় দেখিনি। এটা কখন পরলি আর কবে কিনলি এত সুন্দর লকেটটা? স্নেহার করা প্রশ্নে জাদুয়া চমকিত হয়ে নিজ গলায় নজর দিতেই পরিস্ফুটিত হয় জলজল করা লকেটটি। জাদুয়া ভয় পেয়ে চিন্তিত হয়ে বলল, বিশ্বাস করো আপু এটা আমি পড়িনি, আমি জানিও না এটা কখন আমার গলায় আসছে। এবার জাদুয়ার কথায় সকলে ভয় পেয়ে যায়। তাহলে কি সত্যি সত্যি জিন এই কাজগুলো করেছে? নিজেদের মনে এহেন উদ্ভট প্রশ্ন আউড়িয়ে তিনজনই দ্রুত পদচারণ ফেলে সকলকে বিষয়গুলো জানানোর উদ্দেশ্যে। সুলতানা ভিলায় এক প্রকার হট্টগোল বেঁধে যায় স্নেহার চেঁচামেচিতে। ফলস্বরূপ সকলে নিচে নেমে আসে উৎপত্তিকৃত চেঁচানোর শব্দ অনুসরণ করে। সেখানে আসতেই সকলের চক্ষু চড়ক গাছ হয়ে যায় রাফিনের এহেন দুরবস্থা দেখে। রাগান্বিত হয়ে আয়শা খান ছেলেকে নিজের কাছে টেনে নিয়ে প্রশ্ন করেন, নিজের বাদরাবি কবে কমাবি? সকাল সকাল কি হালাত বানিয়েছিস নিজের? আয়শা বেগমের কথার পৃষ্ঠে সুলতানা খান ও রাফিনকে উদ্দেশ্য করে বলেন, দাদুভাই নিজের এই অবস্থা করেছো কেন? সকলের করা প্রশ্নের ধাঁচে রাফিন হু হু করে কেঁদে ওঠে কোনো প্রকার প্রত্যুত্তর না করে। তখনই স্নেহা বলে ওঠে, মা দাদি, রাফি নিজে এটা করেনি। ও তো আমাদের সাথে ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা জাদুয়ার চিৎকারে আমরা উঠে দেখি রাফিন বারান্দায় এভাবে কাদামাটি মেখে বসে আছে। আমরা ওকে কারণ জিজ্ঞেস করায় বলেও নিজেও জানে না এটা কি করে হলো। স্নেহার কথায় সোহানা ও জাদুয়াও সম্মতি জানায়। তখনই স্নেহা আবার বলে ওঠে, আম্মু বিশ্বাস করো, আমার মনে হয় জিন এটা করেছে। স্নেহার প্রত্যুত্তরে আয়শা বেগম ধমক দিয়ে রাগান্বিত স্বরে বললেন, তোদের আমার খুব ভালো করেই চেনা আছে, তুই তো একটা বাদর, সাথে এটাকেও নিজের ন্যাওটা বানিয়ে ফেলছিস। ওর এমনিতেই ঘুমের মধ্যে কথা বলার স্বভাব আছে, এখন মনে হয় সারাদিন বাদরামি করতে করতে ঘুমের ঘোরেও বাদরামি শুরু করে দিয়েছে। আয়শা বেগমের কথার মাঝেই হাসিলও সেখানে ধীর পায়ে উপস্থিত হয়। নিজের প্যান্টের পকেটে দু হাত গুজে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ইন্টারেস্টিং কোনো দর্শনীয় দৃশ্য দেখার মতো উৎফুল্লিত নজরে দৃষ্টি তাক করে থাকে চলমান ঘটনার বারে। তৎক্ষণাৎ সুলতানা খানের নজর পড়ে হাসিলের ওপর। নেত্রযুগল কেমন রক্তিম বর্ণ ধারণ করে আছে, দেখে মনে হচ্ছে সারা রাত তার নির্ঘুমতায় কেটেছে। সুলতানা খান আর এ ব্যাপারে ঘাটলেন না, দৃষ্টি মনোনিবেশ করলেন স্নেহাদের দিকে। তখনই স্নেহা ফের বলল, আচ্ছা ধরলাম রাফিন না হয় বান্দ্রামি করেছে, কিন্তু জাদুয়া কি করে সোহানা আপুর রুম থেকে ওর রুমে চলে গেল? আচ্ছা এটাও না হয় বাদ দিলাম। বলেই জাদুয়ার সম্মুখে গিয়ে পরিহিত লকেটটি হাত দিয়ে ছুঁয়ে সকলের উদ্দেশ্যে প্রশ্ন করে, এই লকেটটি দেখো, এটা জাদুয়াকে কে পরিয়ে দিয়েছে? ঘুমানোর আগে ওর গলায় এটা ছিল না, এখন কি করে এটা আসলো?
বলেই একটু থেমে স্নেহা শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আম্মু, আমি বলি কি, একটা বড় হুজুরকে নিয়ে আসো। আমাদের উপরে সত্যি বোধ হয় জিনের নজর পড়েছে। এবার স্নেহার উক্তিতে সকলের মাঝে স্পষ্ট চিন্তার রেখা দৃশ্যমান হলো। জিনের ব্যাপারটা তাদের বিশ্বাস না হলেও জাদুয়ার ব্যাপারে বলা উক্তিগুলো সকলকে চিন্তাগ্রস্ত হতে বাধ্য করেছে। তখনই সুলতানা খানের নজর পড়ে হাসিলের ঠোঁটের কোণায় লেগে থাকা কুটিলতায় পূর্ণ বাঁকা হাসির মাঝে। হঠাৎই ধুক করে ওঠে সুলতানা খানের হৃৎপিণ্ডটা, নিজ মনে আওড়ায়।